শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন অষ্টম পর্ব। আবহ শব্দগ্রহণ, পাঠ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। গ্রামের প্রসন্ন গুরুমহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। তবে এই বেতের ওপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। তাই তাহারা গুরুমহাশয়কেও বলিয়া দিয়েছিলেন, ছেলেদের শুধু পা খোঁড়া এবং চোখ কানা না হয় এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্ছা বেদ চালাইতে পারেন। গুরুমহাশয়ও তাহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেদের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেদ চালাইয়া থাকেন যে ছাত্রগণ পা খোঁড়া ও চক্ষু কানা হওয়ার দুর্ঘটনা হইতে কোনো রূপে প্রাণে বাঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু ও ওঠ শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্যে, সিলেট। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে, মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ও টপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন। পাঠশালায় বসে বসে খেও এখন, লক্ষ্মী মানিক। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, পরে মায়ের দিকে চাহিয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল। উঠিবার লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারিজুরি খাটিল না, যাইতে হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি না, দেখো। ষাট বাড়ি আসবে নাকি, ও কথা বলতে নিছি। পরে তাহার চিবুকে হাতে দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরু মহাশয়কে বলে দিও যেন ওকে কিছু না বলে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময়ে আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাবো অপু, বসে বসে লেখো, গুরুমশাইয়ের কথা শোনো, দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। অকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটা বড় বড় ছেলে আপন আপন চাটায় বসিয়া নানা রূপ কৌশল করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তাড়ির তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে। আর একটি বড় ছেলে, তাহার গালে একটি আঁচিল, সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি ঠেলা দিলাম। অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার কল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না, গুরু মহাশয় হঠাৎ বলিলেন, এই বনে, স্লেটে ওসব কী হচ্ছে রে? সম্মুখের সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল। কিন্তু গুরু মহাশয়ের সেই দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন,
এই শোতে, ফোনের স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটি ছোঁ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল। এসব কি লেখা হচ্ছে স্লেটে? শোতে, ধরে নিয়ে আয় তো দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরু মহাশয় বলিলেন, হাসে কে? হাসছ কেন গোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। সতে, একখানা থাড়ি নিয়ে আয় তো, তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স অল্প বলিয়াই হোক বা নূতন ভর্তি বলিয়াই হোক, গুরু মহাশয় সেই যাত্রা তাহাকে রেহাই দিলেন। পাঠশালা বসিত বিকালে। সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নাই, চারিধারে খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালা ঘরের চারিদিকে বন, পেছন দিকে গুরু মহাশয়ের পৈতৃক আমলের বাগান। অপরাহ্নের তাজা গরম রৌদ্র বাতাবি লেবু, গাব ও পেয়ারা ফুলি আম গাছটার ফাঁক দিয়া পাঠশালার ঘরের বাঁশের খুঁটির পায়ে আসিয়া পড়িয়াছে। নিকটে অন্য কোনো দিকে কোনো বাড়ি নাই, শুধু বন ও বাগান। একধারে একটা যাতায়াতের সরু পথ। 8-10টি ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া নানারূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। মাঝে মাঝে গুরু মহাশয়ের গলা শোনা যায়, এই ক্যাবলা, ওর ছেলেটার দিকে যে কী দেখছিস? কান মোলে ছেড়ে দেবো একেবারে। নুটু, তোমার কবার নেতি ভিজোতে হবে? ফের যদি দেখি নেতি ভিজোতে উঠেছ। গুরু মহাশয় একটা খুঁটি হেলান দিয়া একখানা তাল পাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে। বিকেলবেলা প্রায়ই গ্রামের দিনু পালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন। পড়াশুনোর চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপটা তুলিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া। হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাসুরের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া। বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপটিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই। পেছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে। কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ওপাড়ার রাজকৃষ্ণ শ্যামলাল মহাশয় যেদিন আসিতেন, যে কোনো গল্প হোক, যত সামান্যই হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। শ্যামলাল মহাশয় দেশভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রীপুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া থেলো হুঁকা টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি বুঝি আর নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালাবন্ধ। বাড়িতে জনপ্রাণীর সাড়া নাই। ব্যাপার কি? সান্যাল মশাই সপরিবারে বিন্ধ্যাচল্লা চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন। অনেক দিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল 2 গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মশাই সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন।
ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জল বিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কীরকম আজও? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাঝি পড়ল? নামটা মুখস্থরত অপর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সান্যাল মশাই যেখানে তাল পাতার চাটাই টানিয়া বসিয়াছেন, সেদিকে হাতখানিক জমিয়া উৎসাহে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। কঠির মাঠের পরে যে জায়গাটাকে এখন নালতাকুড়ির জোল বলে, ওইখানে আগে, অনেক কাল আগে, গ্রামের মতি হাজরার ভাই চন্দর হাজরা কি বনের কাঠ কাটিতে গিয়াছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দর হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাঁড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখে এক হাঁড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দর হাজরা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল। এসব সান্যাল মহাশয়ের নিজের চোখে দেখা। এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কীরকম কষ্ট হইয়াছিল, নাভি গয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম, কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়, সান্যাল মশাই নাম বলিলেন প্যাঁড়া। নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হইলে সে প্যাঁড়া কিনিয়া খাইবে। আরেকদিন সান্যাল মশাই একটা কোন জায়গার গল্প করিতেছিলেন। সে জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল। সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্যে দিয়া তাহারা সেখানে যান। সান্যাল মশাই বারবার যে জিনিসটা দেখিতে যান তাহার নাম বলিতেছিলেন চিকা মসজিদ। কি জিনিস তাহা প্রথমে সে বুঝিতে পারে নাই। পরে কথাবার্তার ভাবে বুঝিয়াছিলেন একটা পাকা পুরনো বাড়ি। অন্ধকার প্রায় হইয়া আসিয়াছিল। তাহারা ঢুকিতেই এক ঝাঁক চামচিকা সাঁ করিয়া উড়িয়া বাহির হইয়া গেল। অপু বেশ কল্পনা করিতে পারে, চারিধারে অন্ধকার তেঁতুল জঙ্গল, কেহ কোথাও নাই, ভাঙা পুরনো দরজা। যেমন সে ঢুকিল অমনি সাঁ করিয়া চামচিকার দল পালাইয়া গেল। রানুদের পশ্চিম দিকের চোরা কুঠুরির মতো অন্ধকার ঘরটা। কোন দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থ তলায় থাকিত। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা কোন ফল তোমরা খাইতে যাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও ওখানে গিয়া লইয়া এসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজুরাই বলিতেন, ওসব মন্ত্রতন্ত্রের খেলা আর কি। সেবার আমার এক মামা দিনুপালির কথা চাপা দিয়া বলিতেন, মন্ত্রের কথা যখন উঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা। বেলেডাঙার বুধ গারওয়ানকে তোমরা দেখেছো কেউ? রাজু না দেখে থাকো, রাজকৃষ্ট ভাই তো খুব দেখেছো। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ 25 বছরের উপর। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার অনেক কালের কথা, আমার তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকরা থেকে গঙ্গা স্নান করে গরুর গাড়ি করে ফিরছি। বুধ গারওয়ানের গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। কান শোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিয়ে কীরকম ভয় বিচ্ছিল তা রাজকৃষ্ট ভাইয়া জানো নিশ্চয়ই। এক মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা কড়িও আছে। বড্ড ভাবনা হলো, আজকাল যেখানে নতুন গাঁখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো, জন চারেক সন্ধ্যা মতো ঘুষের মিসকালো লোক এসে গাড়ির পেছন দিকের বাঁশ দুদিক থেকে ধরলে, এদিকে দুজন ওদিকে দুজন। দেখে তো মশাই আমার মুখে আর আটানি, কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছে। এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে ধরে আসছে, সঙ্গেই আসছে। বুধ গাড়োয়ান দেখি পিট পিট করে পেছন দিকে চাইছে, ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়লো। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বলে, ওস্তাদজি বা আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধ গাড়োয়ান বললে, সে হবে না ব্যাটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেবো।
অনেক কাকুতি মুনিতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম এবার, কিন্তু কখনো এরকম আর করিসনি। তবে তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমার সচক্ষে দেখা, মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে, অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাত দিনে চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাবু, মন্তরতন্ত্রের কথা। গল্প বলিতে বলিতে বেলা যাইত। পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালে ঝোলা ঝুলন্ত লতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতা পাতার চাটাই, ছেঁড়াখোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত। সেই গ্রামের ছায়াভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছনে পিছনে সাজি মাটি দেয়া কাঁচা সেলাই করে কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিক্কন সুখস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়েছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা এ কোন অদ্ভুত জগতে নতুন চোখ মিলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ। এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এই গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি। তাহার শিশুমন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা, ওধারে কোথায় চলিয়া গেল। তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে, কত মোহর ভরা হাঁড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝোপের নিচে কচুল বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথাও। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না, পড়াশোনা হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশুবোধক। এমন সময় গুরুমহাশয় বলিলেন, সেলাই নাও, শ্রুতিলেখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরুমহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাসুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে, তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পর পর সে কখনো শোনে নাই। ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝঙ্কার জড়ানো এক অপরিচিত সপ্তসঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সব কথার অর্থ না বোঝার দরুণী কোহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পেছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উঁকি মারিতেছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি, ইহার শিখরদেশ আকাশ পথে শতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া। সে ঠিক বলিতে পারে না, বোঝাইতে পারে না, কিন্তু সে জানে। তাহার মনে হয়, অনেক সময়ই মনে হয়, সেই যে বছর দুই আগে কঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে একদৃষ্টে চাহিয়াছিল। মাটির ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তা ভাবিয়া সে কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনারাঙা মাঠের রাস্তা, মাধবপুর দশগোড়া হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাটে নয়, সে জানিত ও পথটা আরও অনেক দূর গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে।
সেই অসৎ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সেই 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান ও মধ্যবর্তী প্রস্রবণ পর্বত, বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল। কত দূরে সে প্রস্রবণ গিরির উন্নত শিখর, আকাশপথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে, কিন্তু সে বেতসী কণ্টকিত তট, বিচিত্র পরিণা গোদাবরী, সে শ্যামল জনস্থান, নীল মেঘমালায় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশে ছিল না। বাল্মীকি বা ভবভূতিও তাহাদের সৃষ্টিকর্তা নহেন। কেবল অতীত দিনের কোনো পাখি ঢাকা গ্রাম্য সন্ধ্যায় এক মুগ্ধমতী গ্রাম্য বালকের অপরিণত শিশুকল্পনার দেশে তাহারা ছিল বাস্তব, একেবারে খাঁটি, অতি সুপরিচিত। পৃথিবী পৃষ্ঠে যাহাদের ভৌগোলিক অস্তিত্ব কোনো কালে সম্ভব ছিল না, শুধু এক অনভিজ্ঞ শৈশব মনি সে কল্পজগতের প্রস্রবণ পর্বত তাহার সতত সঞ্চরমান মেঘজালে ঢাকা নীল শিখরমালার স্বপ্ন লইয়া অক্ষয় আসন পাতিয়া বসিল।